এটি প্রথমে দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন না। তাই আগের দুটি লাইভ পরপর দেখার পরেই এই লাইভটি দেখলে বুঝতে সুবিধা হবে। আমরা শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে একদম প্রথমে আমি উদাহরণ হিসেবে আদি বৈদিক সমাজকেই রেখেছি, কারণ শিক্ষার আলো বা পৃথিবীতে সভ্যতার আলো একদম প্রথমে আমাদের দেশেই প্রতিফলিত হয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিন্ধু সভ্যতার কথাই বলুন বা সিন্ধু সভ্যতা দিয়ে সূত্রপাত, তারপর থেকে আমরা যেভাবে এগিয়েছি, এখন অবশ্য পিছোচ্ছি, যাই হোক। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার যে মূল জায়গা, অর্থাৎ আমি যেটাকে মনে করি কগনিশন, রেকগনিশন, এনলাইটেনমেন্ট, তো সেখান থেকে সরতে সরতে আমরা জীবিকামুখী মানে পেশাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সেটা যে সম্পূর্ণ সব ওই শিক্ষা নিয়েই যে সবাই চাকরি পেত এমন নয়, মানে ডিগ্রি নির্ভর শিক্ষা ব্যবস্থা, যেখানে পেশার একটা সবসময় একটা লিখিত অলিখিত কামনা ছিল, বাসনা ছিল যে আমি পড়াশোনা করছি নিজের পায়ে দাঁড়াবো বলে, নিজের পায়ে দাঁড়াবো, নিজের মগজে দাঁড়াবো বলে নয় আর কি, নিজের ভিক্ষাতে, জীবন ভিক্ষায় দাঁড়াবো বলে এমন কথা নয়, নিজের পায়ে দাঁড়াবো মানে অর্থ উপার্জন করব এক কথায়। তো সেটাই লক্ষ্য হয়ে গিয়েছিল। তবুও সেখানে অল্প স্বল্প হলেও সোশ্যাল সায়েন্সের কথা বললাম আমরা, যেটাকে হিউম্যানিটিস বলা হয়, দর্শন, ইতিহাস ইত্যাদি কিন্তু টিকে ছিল শিক্ষা ব্যবস্থায়। আমাদেরই মধ্যে কেউ কেউ, যেমন আমি তো এই বিষয়গুলো পড়েছি, শুধু নম্বর পাওয়ার জন্য তো পড়িনি, জানার জন্য, নিজেকে বোঝার জন্য পড়েছি, সমাজ সভ্যতাকে, সমষ্টি বোধকে বোঝার জন্য পড়েছি। তো সেইটুকু অল্প স্বল্প হলেও টিকে ছিল। হ্যাঁ, যেটাকে আমরা বলবো কগনিশন, রেকগনিশন, এনলাইটেনমেন্ট টিম টিম করে হলেও জ্বলছিল আমাদের শিক্ষা ব্যবস্থায়। কিন্তু এবার সেটা একেবারেই উঠে যাবে, বিলুপ্ত হবে। আমি আগের লাইভে বলেছি কেন। আপনারা জানেন যে 1944 সালে এই বিশ্বে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, আপনারা সেটা খেয়ালই করেননি হয়তো কেউ কেউ। ওয়ার্ল্ড ব্যাংকের স্থাপন করা, হ্যাঁ, 1944, এবং একই সময় একই সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রতিষ্ঠা। এই দুটোই মহাজনী প্রতিষ্ঠান। এরা লোন দেয়, ব্যক্তিকে লোন দেয় না, রাষ্ট্রকে লোন দেয় আগে। হ্যাঁ, এই রাষ্ট্রকে লোন দিয়ে এমন এমন শর্ত চাপিয়ে দেয় যে শর্তগুলো রাষ্ট্রগুলোকে ঋণের ফাঁদে ফেলে দেয়, যাকে বলে ডেট ট্র্যাপ। এবং ভারতবর্ষ কিন্তু এই ঋণের ফাঁদের 1 নম্বর দেশ এই মুহূর্তে। চীনকে তো ভাবে আমেরিকা কাজে লাগিয়েছে, আপনারা দেখে নেবেন। অমৃতাস্বপুত্র দ্বিতীয় খণ্ডে কিন্তু এই ডেট ট্র্যাপ বা লোনের ফাঁদের উপরে বিস্তারিত আলোচনা আছে। কোন কোন দেশ কত টাকা লোনের ফাঁদে পড়ে আছে, কত মিলিয়ন বিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে, এবং কি কি নির্লজ্জ শর্তে রাষ্ট্রগুলোকে লোন দেওয়া হয়, কি কি কন্ট্রোল করা হয়, ভিতরে অর্থনৈতিক পলিসি থেকে শুরু করে সমস্ত কিছুর শর্ত এই ওয়ার্ল্ড ব্যাংক চাপিয়ে দেয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড চাপিয়ে দেয়। সেগুলো কিন্তু আমি বিস্তারিত উল্লেখ করেছি, যাদের আগ্রহ আছে পড়বেন। তো যাই হোক, তো এইভাবে যখন এই মহাজনী ব্যাংকগুলো মানে আন্তর্জাতিক অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলো, তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো, রাষ্ট্রের পলিসিকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো, শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে শুরু করলো। কারণ শিক্ষা ব্যবস্থায় কিন্তু মগজ মানুষের, তার মগজকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সহজেই সেই দেশটিকে নিয়ন্ত্রণ করা যায়, বিদ্রোহকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে পদানত করতে সুবিধে হয়। তার উপর বিজ্ঞান চাপিয়ে দিতে, মাস্ক, স্যানিটাইজার, ডবল ডোজ থেকে বুস্টার ডোজ, সমস্ত কিছু চাপিয়ে দিতে বড্ড সুবিধে হয় আগে। হ্যাঁ, তাই শিক্ষা ব্যবস্থা কিন্তু এই মহাজনী লবের, যাদের ইলুমিনাটি বা ফ্রিম্যাসন যেভাবেই বলুন, আমি প্রেজেন্টেশনে বিস্তারিত বলেছি, তো এটা কিন্তু এদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। তাহলে আমরা কি হলো, শিক্ষা ব্যবস্থায় প্রথম দিকে মুক্ত ছিল অর্থাৎ নো কন্ট্রোল, তারপরে এলো পার্শিয়াল কন্ট্রোল অর্থাৎ প্রহিতন্ত্রের অধীনেও এক ধরনের কন্ট্রোল ছিল রাষ্ট্রের, কিন্তু সেখানেও মানুষের কিন্তু সুযোগ ছিল নিজেকে মানে এনলাইটেন করার। তার উদাহরণ আমরা পেয়েছি, অনেক পেয়েছি, ইতিহাসে আছে। কিন্তু সেটা বর্তমানকালে আমরা চলে আসছি কোথায়,
টোটাল কন্ট্রোল, টিসি। তাহলে নো কন্ট্রোল, এনসি, পার্শিয়াল কন্ট্রোল, পিসি। এবার আমরা টোটাল কন্ট্রোলে চলে যাচ্ছি, টিসি। আগে হ্যাঁ, এই টোটাল কন্ট্রোলের জন্যই ডাব্লিউটিওর সূত্রপাত। কিন্তু 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি হলেও গোটা বিশ্বে কিন্তু তখন থেকেই ওদের চিন্তা ভাবনা ছিল, কারণ ইহুদি শক্তির, আপনারা জানেন যে 1948 সালে জিউ স্টেটের প্রতিষ্ঠা হয় এবং আমেরিকা তাকে রেকগনাইজ করে, এবং আরব ভূখণ্ডের মাঝখানে, ইসলামিক ভূখণ্ডের মাঝখানে কিন্তু ইসরায়েল রাষ্ট্রটিকে জোর করে প্রতিষ্ঠা করা হয়, একরকম চাপিয়ে দেওয়া হয়। এ নিয়ে অনেক যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, আপনারা জানেন। তাহলে এই ইহুদি শক্তি, অর্থনৈতিক শক্তির উত্থান আমেরিকাকে প্রভাবিত করতে থাকে, এবং আমেরিকান অর্থনীতি, আপনারা দেখবেন যে এই জিউ লবি যাকে বলা হয়, জিউইস লবি, এদের শক্তি কতটা সেটা একটু পড়াশোনা করে নেবেন। আমেরিকান অর্থনীতি ওরা কতটা চালায়, শুধু আমেরিকান অর্থনীতি চালানো মানে তো গোটা বিশ্বকে চালানো, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, আপনারা দেখে নেবেন তথ্য। তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি এখানে অ্যান্টিসেমিটিক কিছু মানে জাতি বিদ্বেষ বিরুদ্ধে কিছু কোনো কথা বলছি না, আমি ঐতিহাসিক বাস্তবতার কথা বলছি, যেটা কিন্তু অস্বীকার করা যায় না। তো এই ইহুদি আধিপত্যের বিরুদ্ধে কিন্তু হিটলার গর্জে উঠেছিলেন, এবং হিটলার যে ধর্মীয় বিদ্বেষ, সেটা কিন্তু ইহুদিদের মূলত এই তাদের জার্মানের সমস্ত ব্যবসাপাতি, মহাজনী কারবার, ব্যাংক, সমস্ত কিন্তু ইহুদিদের দখলে ছিল। তো হিটলার এই ধর্মকে শুধুমাত্র কাজে লাগিয়েছিলেন ইহুদিদেরকে হাত থেকে ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। এই নিয়ে আমার ভিন্ন লেখাও আছে, এখানে সে আলোচনা নয়। তাহলে এই যে জায়গাটা খেয়াল করবেন, যেটা রাষ্ট্রের উপর যেভাবে চাপিয়ে দিয়েছে ওরা, এবং শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ওরা প্রভাবিত করছে, তার নজির কিন্তু শেক্সপিয়ারেই আছে। আগে হ্যাঁ, শেক্সপিয়ারের লেখা সেই নাটকটি যদি আপনারা দেখে থাকেন বা পড়ে থাকেন, মার্চেন্ট অফ ভেনিস, সেখানে এক ইহুদির গল্প আছে। আমি কিন্তু বারবার বলছি, জেনারেলাইজ করছি না, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে ইহুদি শক্তির, মহাজনীর যে একটা দাপট বা ভূমিকা, যেটা শুরু হয়েছিল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে, রসচাইল্ডের মাধ্যমে, এবং যা এখনও চলছে, তাকে তো অস্বীকার করা যায় না। তো যাই হোক, সেই শাইলকের গল্পটা কীরকম আপনারা জানেন। দুই বন্ধু ছিল, বেসানিও এবং অ্যান্টোনিও। অ্যান্টোনিও ভালো মনের মানুষ ছিলেন, তিনিও ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি মানুষকে বিনা পয়সায়, মানে বিনা সুদে টাকা ধার দিতেন, তিনি সুদ নিতেন না। বিপদে পড়া মানুষকে সুদ ছাড়াই টাকা ধার দিতেন। তার এই মহানুভবতা তখন প্রশংসিত ছিল। পাশাপাশি শাইলক বলে একটি চরিত্র, মহাজন, তিনি ইহুদি। তো তিনি কি করতেন, তিনি চড়া সুদে টাকা ধার নিতেন। হ্যাঁ, তার টাকা ধার দিতেন, এবং আপনারা সেটা পড়েওছেন। এবং এই কারণে ইহুদি কিন্তু, শাইলক কিন্তু ঘৃণিত ছিলেন, কিন্তু উপায় ছিল না। অনেক মানুষ তার কাছে যেত, এবং তিনি এই সুদের টাকা দেওয়ার লোভে অনেকের দলিল অনেক সম্পত্তি হস্তগত করতেন, সোনা যা পারে, এবং বিভিন্ন রকম কায়দা কৌশলে সেগুলো হস্তগত করতেন। তিনি অ্যান্টোনিওকে সহ্য করতে পারতেন না। কেন সহ্য করতে পারতেন না? অ্যান্টোনিও যে তার ব্যবসা খারাপ করে দিচ্ছে, কারণ তো বিনা সুদে টাকা ধার দিচ্ছেন অ্যান্টোনিও। তো তখন তিনি কি করলেন, তিনি তককে ছিলেন, সুযোগের অপেক্ষায় ছিলেন, কিভাবে অ্যান্টোনিওকে শেষ করে দেওয়া যায়, হত্যা করা যায়, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, কারণ অ্যান্টোনিও তো প্রভাবশালী মানুষ। তো একবার কি হলো, অ্যান্টোনিওর জাহাজগুলো যে ব্যবসা করতে গিয়েছিল, সেটা কোনো একটা ঝড়ের কবলে পড়ে জানা গেল সেগুলো ধ্বংস হয়ে গেছে, মানে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। এদিকে তিনি তার বিষয় আসলে চালাতে পারছেন না, কর্মচারীদের মাইনে দিতে পারছেন না, একটা মারাত্মক সমস্যা। তখন তিনি বাধ্য হয়ে শাইলকের কাছে গেলেন, গিয়ে টাকা ধার করতে চাইলেন, এবং শাইলককে কথা দিলেন যে তিনি সুদ সহই টাকা ফেরত দেবেন। তো শাইলক বললেন, না না না, আমার সুদ চাই না। কি চাই? টাকা। তিনি একটা কন্ডিশনে লিখলেন যে টাকা ফেরত না দিতে পারলে বুকের কাছ থেকে, বুকের কাছ থেকে তিনি 1 পাউন্ড মাংস কেটে নেবেন। অ্যান্টোনিও তো অবাক, এরকম কিরকম কথাবার্তা, আপনি সুদ নিন। না না না, আপনার কাছে কি আমি সুদ চাইতে পারি? আপনি মহানুভব মানুষ, আমি এটা মজাক করে লিখেছি, আপনি ভাবুন না কেন। এটা কি কেউ করে? এটা কি কেউ করে? কেউ করে না। এটা মজা, এটা ফান। অ্যান্টোনিও তারা ছিল,
উনি ওটা নিয়ে কথা বাড়াননি, ভাবলেন সত্যি তো মজা করতে চাইছে, এটা কি হয় নাকি। তারপরে সত্যি সত্যি দেখা গেল যে তার যে কিছু জাহাজের ফেরার কথা ছিল, তিনি আশা করছিলেন যে অন্তত কিছু জাহাজ ফিরবে, সেটাও ঘটল না। কি হলো, সময় পেরিয়ে গেল। এইবার তিনি শাইলক আদালতে নালিশ করলেন। হ্যাঁ, কি করলেন, তিনি কি বলছেন যে ওনার এখন 1 পাউন্ড মাংস চাই বুকের কাছ থেকে। আগে হ্যাঁ, এটাই বাস্তব, এটা শেক্সপিয়ার লিখেছেন এবং এটা কিন্তু সমসাময়িক মানসিকতা, জিউস মেন্টালিটির প্রতিফলন, এ অস্বীকার করা যায় না। শুধু শেক্সপিয়ার নন, মার্লো জিউ অফ মাল্টা করে দেখবেন, সমসাময়িক সাহিত্যে কিন্তু এই ধরনের চরম সুদের জন্য নক্কারজনক আচরণের উদাহরণ কিন্তু রয়েছে। হ্যাঁ, ইহুদি বিদ্বেষ যেটা ইউরোপে চলে আসছিল, সেটা নিছক ধর্মীয় বিদ্বেষ নয়, এই ধরনের বিদ্বেষ যার পিছনে এই রকমের নির্দয়তা, নিষ্ঠুরতা কাজ করেছে যুগ যুগ ধরে, যেটার উদাহরণ আমরা এখন পাচ্ছি। পাচ্ছেন তো? স্বাদ কেমন? কোরআন ফেলে দেওয়ার নয়, যেখানে হযরত মুহাম্মদ বলেছিলেন, হ্যাঁ আমি বিস্তারিত লিখেছি, কি বলেছিলেন, সুদ যারা নেয় তাদের ওপর শয়তান ভর করে। হ্যাঁ, তিনি সুদকে ঘৃণা করে গেছেন, জাকাতের কথা বলেছেন, দানের কথা বলেছেন, দান ধ্যানের কথা বলেছেন। জেহাদিদের কার্যক্রম বানানো, বিকৃত করে এমন জায়গায় নিয়ে যাওয়ার পেছনে কাদের অবদান আছে সেটা বলে দিতে হবে মিডিয়া, এবং এই মিডিয়া বলুন আর যাই বলুন, সেটা কারা চালায় সেটাও কি বলে দিতে হবে। যাই হোক, আমি বিতর্কে যাচ্ছি না এখন, পরবর্তীকালে মহাকাল সব দেখিয়ে দেবে। তাহলে কি হলো, সেই সময় শাইলককে অনেক বোঝানো হলো যে আপনি টাকা নিন। অ্যান্তনিও বললেন আমি আরও বেশি দিচ্ছি, দ্বিগুণ দিচ্ছি। তিনি টাকা ধার করলেন ব্যাসানিওর কাছ থেকে, তার এক বন্ধুর কাছ থেকে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শাইলকের মাংসই চাই, মাংসই চাই, আর কিছু চাই না, বুকের কাছ থেকে, আবার অন্য জায়গা থেকে হলে হবে না। যাই হোক, তারপরে কি হলো, সেই আমরা জানি যে অ্যান্টোনিওর প্রেমিকা এবং ব্যাসানিওর প্রেমিকা উকিলের ছদ্মবেশে পোর্শিয়া এবং জেসিকা তারা আদালতে প্রবেশ করে এবং তারা তখন তাকে, শাইলককে একটু বোঝায় কোয়ালিটি অফ মার্সি, দয়া করুন, দয়া ইত্যাদি গুণটুন নিয়ে বোঝায়। কিন্তু শাইলক নাছোড়বান্দা, তার মাংস চাই বুকের কাছ থেকে, 1 পাউন্ড মাংস। তখন সেই উকিল পোর্শিয়া তাকে বলেন বুদ্ধি করে, এখানেই মজা, এটা এটা হলো টুইস্ট নাটকটির, যে হ্যাঁ শাইলক, তুমি 1 পাউন্ড যেমন লেখা আছে মাংস তুমি দিতে পারো অবশ্যই, কিন্তু 1 বিন্দু যেন রক্ত না ঝরে, কারণ রক্তের কথা তো উল্লেখ নেই ওখানে। অর্থাৎ এটাকে বলে আইনের ফাঁক। এইবার শাইলক পড়লেন মহা ফাঁপড়ে। তিনি তখন অনেক কিছু আমতা আমতা করে কিছু করতে পারলেন না, এবার তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, কারণ প্রমাণিত হলো যে অ্যাকচুয়ালি তিনি অ্যান্টোনিওকে হত্যা করতে চেয়েছিলেন। হ্যাঁ, এই হলো তৎকালীন কিন্তু জিউইশ ইভ্যালুয়েশন, ইনফ্যাক্ট যেটা আমি বলবো যে ইহুদিদের প্রতি একটা এরকম ধরনের বিদ্বেষ তখন কিন্তু দেখা যাচ্ছিল, এরকম কারণেই দেখা যাচ্ছিল। তবে আমাদের কিন্তু we should not be, we never be anti-Semitic, we should not be anti-Semitic. We should always try to understand that anti-Semitism is actually harmful to society, and we should be moving towards an inclusive society. Uh, we should not culture any kind of hatred or animosity towards any kind of community. Okay? কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যেটা বাস্তব সেটা তো আমাদের বলতেই হবে, সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে। তো এইভাবে আগামীতে আমরা দেখতে পাচ্ছি যে যেটা শাইলক করেছিলেন অ্যান্টোনিওর সঙ্গে, সেটাও কিন্তু আমাদের সঙ্গে হতে চলেছে এবং হচ্ছে। অর্থাৎ মহাজনী শক্তির কন্ট্রোল আমাদের রাষ্ট্রের ওপরে, আমাদের দেশের ওপরে, সমগ্র বিশ্বের ওপরে, শিক্ষা ব্যবস্থার ওপরে, যেটা কর্পোরেটের গ্রাসে চলে যাবে। আমরা আত্মাহীন দেহে পরিণত হব। একমাত্র পথ প্রতিবাদ, সঙ্গবদ্ধ হওয়া, এছাড়া তো কোনো পথ আমি দেখছি না। যেটা মহাকালের ইচ্ছে হলে তবেই একদিন আমরা
সংঘবদ্ধ হয়ে লড়াই করতে পারবো। তো আমাদেরও এক্ষেত্রে কিন্তু দোষ ছিল মানুষের, কারণ আমরা লোভী হচ্ছিলাম, ধনী হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এনলাইটেন্ড হওয়ার চেষ্টা করিনি। আমাদের পূর্বপুরুষরাও সেভাবে করেননি। কতিপয় রয়েছে মানুষ যারা করেছেন তাদেরকে গালিগালাজ করা হয়েছে, বেশি সৎ বলে। সমাজে তাকে স্ট্যাটাস দেওয়া হয়নি, তথাকথিত সম্মান দেওয়া হয়নি, এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই জন্য আমরাও দায়ী, আমাদের লালসাও দায়ী। শুধুমাত্র অর্থাৎ আমাদের মধ্যে এই লালসার বীজ ছিল বলেই তো তাকে বিকশিত করতে, প্রকাশিত করতে সুবিধে হয়েছে, তাই নয় কি? এটা বুঝতে হবে। তাই এটা কিন্তু একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমাদেরও এক্ষেত্রে ভূমিকা আছে। এই শিক্ষা ব্যবস্থার যে চূড়ান্ত একটা অবক্ষয়ের দিকে আমরা যাচ্ছি এবং আমাদেরকে কাজে লাগানো হচ্ছে, আমাদেরকে রোবোটিক্সের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এটা অবশ্যম্ভাবী হতে চলেছে। তো তার জন্য কিন্তু আমরাও সমানভাবে দায়ী। তাই আসুন আমরা অন্তত নিজেদের মতো করে রেকগনিশন এবং এনলাইটেনমেন্টের কথা ভাবি। কারণ আমাদের বাঁচতে গেলে কিন্তু একটি বিকল্প সমাজ ব্যবস্থার কথা ভাবতে হবে, কমিউনিটির কথা ভাবতে হবে। নইলে কিন্তু এই টোটাল কন্ট্রোল থেকে আমাদেরও নিস্তার নেই। এখন যতটুকু বেঁচে আছি, কাজ করতে পারছি, কথা বলতে পারছি, আগামীতে কিন্তু তাও পারবো।